আমি বুঝতে পারি আপনি আমাকে পছন্দ করেন ইয়াশ ভাই। বাক্যটি শুনে থমে ডিগ্রিরে দাঁড়িয়ে যায় ইয়াশ। দুজন অতিথিশালার এপাশ ওপাশের রাস্তা দিয়ে হাঁটছিল একসাথে। এমন সময় প্রিয়তার উক্ত কথায় চলা থামিয়ে দাঁড়িয়ে যায় সে। নিজের কাজকর্মের দিকে খেয়াল করে ভেবে বুঝতে পারে আসলেই বেশি বেশি করা হয়ে যাচ্ছে। আর কিছু করা উচিত হবে না। আবার পরক্ষণেই ভাবে, না প্রিয়তাও তো তাকে পছন্দ করে, তাহলে ভালোবাসা প্রকাশ্যে এত ভনিতা কিসের? তবুও তার কাছে পুরোটা ধরা দেওয়া ঠিক হবে না। মানে কি বলতে চাইছিস কি তুই? না মানে কিছু না। এসব কথা যেন মাথায় আর ঘুরপাক না খায়। হুম। কি হুম? এসব মাথায় রাখব না। মাথায় রাখতে নিষেধ করিনি। কি? প্রিয়তা অবাক চোখে তাকিয়ে থাকে ইয়াশের দিকে। চা খাবি? পাশে একটা স্টল দেখলাম। আপনি কি বললেন পরিষ্কার করে বলেন একবার। আমি যে তোকে পছন্দ করি সেটা মাথায় রাখতে বলেছি, সেটা নিয়ে ঘাটাঘাটি বা লাফালাফি করতে নিষেধ করেছি। ইয়াশ। মানে আপনি? ভালোবাসি। ভালোবাসি একটা শব্দ যেন প্রিয়তার কানে বাজছে। মনে হচ্ছে কেউ বারবার কানের কাছে বলছে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি রে, ডুবে গেলি? ইয়াশ। একদম পুরোটাই, চায়ের কাপের বিস্কুটের মতো। তোর ভাবি আছে, এসব কথা যদি আর মাথায় নিয়ে আসতে দেখেছি তবে তোর অবস্থা খারাপ হবে বলে দিলাম। আমি তোর সিনিয়র কাজিন লাগি। কি হলো, তাকিয়ে আছিস কেন? নেশায় আছিস নাকি? নেশাদ্রব্যে আর কি নেশা, সেটা সকাল হলেই কেটে যায়। আমি তো আপনার চোখের নেশায় পিপাসা মিটিয়েছি, সারা জীবন নেশায় কেটে যাবে। তোর মাথায় গণ্ডগোল আছে। চল তো চা খেয়ে বাড়ি ফিরব। আমি ফিরব না, আপনি যান। মানে? চা খাবো না, বাসায়ও যাব না। আজকে আপনাকে নিতে এসেছি, শহরে আজকেই যেতে হবে আপনার। বরযাত্রী নিয়ে আসবে নিতে এমন ছেলে খোঁজ করুন। বিয়ে করে জামাইয়ের সাথে চলে যাব। আপাতত আমার সাথে চল, পরে বরযাত্রী নিয়ে আসার কথা ভাবব। ইয়াশের কথা শুনে আবার তার দিকে তাকিয়ে থাকে প্রিয়তা। কি হচ্ছে তার সাথে? ইয়াশ ভাই এত হেয়ালি কেন করছে? কই অন্য কাজিনদের সাথে এমন করে না, তাহলে তার সাথেই কেন? কি হলো আবার? ইয়াশ। কিছু না, আমি বাড়ি গেলাম। চা খেয়ে তারপর যাব। আপনি থাকেন, আমি যাব। প্রিয়তা হাঁটা শুরু করলে ইয়াশ হাত ধরে টেনে নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে। এতদিন চুপচাপ ছিলি, এখন বেশি বলা শুরু করেছিস। বেশি সাহস হয়ে গিয়েছে তোর। শুধু চল আজকে, আমার কথার অবাধ্য হলেই বুঝবি আমি কে। ইয়াশ। আমি হোস্টেলে থাকব। কোনো হোস্টেলে থাকা হবে না। তাহলে আমি যাব না। সেটা দেখা যাবে। যখন বলবো বিয়ে দিয়ে দিতে তখন বুঝবি। আগে বলেন ভালোবাসেন আমাকে? এই তোর এত সাহস হলো কিভাবে বলতো? এইভাবে প্রিয়তা নিজের ফোন কভার থেকে একটা কাগজ বের করে ইয়াশের দিকে এগিয়ে দেয়। ইয়াশ ভ্রু কুঁচকে কাগজটা নিয়ে খুলে দেখে ইয়াশ চোখ বন্ধ করে এক হাত দিয়ে মুখ ঢাকে। কেন এখন কেন? প্রিয়তা। কি এখন কেন? ধরা পড়ে গেলেন তো, এখন কি হবে? চুপচাপ চল, দেরি হয়ে যাচ্ছে। ভালোবাসি না বললে যাব না, এই চিরকুটের ছবি তুলে আপনার আইডি পেইজে দিয়ে দেব বলে দিলাম। সেখানে কিভাবে দিবি? দেখবেন। হ্যাঁ, দেখবেন। হ্যাঁ দেখব। দেখবেন তো? হ্যাঁ দেখা। ইয়াশ কথা বলছেই এমন সময় প্রিয়তা ইয়াশের হাত থেকে ফোন নিয়ে দৌড় দেয়। এভাবে বলে দৌড়াতে থাকে সে।
ইয়াশ গিয়ে প্রিয়তার হাত ধরে আটকে ফেলে। একটু রাগ দেখিয়ে ফোনটা নিয়ে নেয় সে। চল, চা খাবো না আজকে? কি হলো, চল, বাড়ি যাবি না? না, আমি এখন বাড়ি যাব, চল। সরি। চল, বাড়ি যাব, আর দেরি করতে ইচ্ছে করছে না। সরি বললাম তো। হয়েছে, চল এবার। না, আমি চা খাবো। ইয়াশের হাতের মাঝে প্রিয়তার ছোট ছোট আঙুলগুলো চুপচাপ জায়গা করে নেয়। প্রিয়তা ইয়াশের দিকে তাকিয়ে অপেক্ষা করে ইয়াশ কখন তার হাতটা পরম যত্নে নিজের করে নেবে। ইয়াশ হাত ছাড়িয়ে নিতে চাইলে প্রিয়তাও হাত ছেড়ে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারে হয়তো ইয়াশ ভাইয়ের থেকে বেশি আশা করে ফেলেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলে, চলুন। সারাদিনে ইয়াশ আর প্রিয়তার কোনো কথা হয়নি। সকালের ব্যবহারে প্রিয়তার কেমন যেন মন টানছে না তার সামনে যেতে। প্রিয়তার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল তার মা, আর সে আলমারি থেকে জামাকাপড় বের করে এগিয়ে দিচ্ছিল। এর মাঝে ইয়াশ এসে তাড়াতাড়ি রেডি হতে বলে গিয়েছে। ব্যাগ গোছানো শেষ হলে প্রিয়তার মা ইয়াশকে ডাকে। ইয়াশও তৈরি হয়ে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাসার সবাইকে বলে বের হয় তারা। প্রিয়তা বের হলে বুশরা যেন কান্না করে দেয়। এতদিন দুজন একসাথে থেকেছে, ছোট থেকে বড় হয়েছে, এই প্রথম দুইজন আলাদা হচ্ছে। এই তুই মন খারাপ কেন করছিস? প্রিয়তা, এই প্রথম তুই আমার থেকে দূরে যাচ্ছিস। আমি কি একেবারে যাচ্ছি নাকি বল? তবুও মন খারাপ করিস না, আমি প্রতিদিন তোর সাথে কথা বলবো। আচ্ছা, সাবধানে যাস। তুইও সাবধানে থাকবি, কিছু ভেবে কষ্ট পাবি না। তুই দেরি করিস না প্রিয়, পরিষ্কারভাবে নিজের মনে কথাগুলো ইয়াশ ভাইকে বলে দিস। একদম দেরি করিস না, দেরি করলেই হারিয়ে যাবে। আচ্ছা দেখি। থাক তাহলে, আমি আসছি। ঠিক আছে। প্রিয়তা আর ইয়াশ সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। অতঃপর কিছুক্ষণের মধ্যে দুজন ছুটে চলে নিজ গন্তব্যে। প্রিয়তার ঘুম ভাঙে ইয়াশের ডাকে। তাকিয়ে দেখে সে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তার ইচ্ছে ছিল বাড়ি থেকে আসার সময় সমস্ত রাস্তা দেখতে দেখতে আসার, কিন্তু তা আর হল না। সে কখন ঘুমিয়ে গিয়েছে কিছুই বুঝতে পারেনি। ঘুম হল? ইয়াশ, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঠিক আছে, এখন বের হয়ে আয়। চলে এসেছি আমরা। হ্যাঁ। ইয়াশ আর প্রিয়তা গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে চলে যায়। রান্নাঘরেই ছিল মিসেস আঞ্জুয়ারা। প্রিয়তাকে দেখে তার কাছে চলে আসে। এতক্ষণে আসার সময় হলো বুঝি? আঞ্জুয়ারা, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কেমন আছো বড়মা? ভালো ছিলাম, তবে এখন আরো বেশি ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? তোমরা সবাই চলে আসার পর তো বাসা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আচ্ছা, পরে গল্প করব। অনেক দূর থেকে এসেছিস, এখন একটু ফ্রেশ হয়ে নে। আর হ্যাঁ, বাসায় ফোন করে বলে দিস যে তুই চলে এসেছিস। ঠিক আছে। ইয়াশ, প্রিয়র রুমটা দেখিয়ে দে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা, আমার সাথে আয়। প্রিয়তা ইয়াশের পিছু পিছু চলে যায়। ইয়াশ রুমের দরজা খুলে লাইন অন করে দেয়। প্রিয়তা রুমে ঢুকে চোখ বুলিয়ে নিতে থাকে। কি সুন্দর রুম! তার নিজের রুম ও এত সুন্দর করে সাজানো ছিল না। প্রিয়তা রুম দেখতে দেখতে বেকনিতে চলে যায়। এপাশ থেকে বাসার পিছন সাইডের বাগানটা দেখা যায়। এখন তো রাত, তাই বাগানেও লাইট জ্বলছে। এমন একটা পরিবেশে ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে থাকা বা চেয়ারে বসে বই পড়া খুব জমে যাবে। ইয়াশ ও রুম থেকে বেকনিতে প্রিয়তার পিছনে এসে দাঁড়ায়। এখানেই দাঁড়িয়ে থাকবি? একটু থাকি,
ভালো লাগছে খুব। যা ফ্রেশ হয়ে নে। আজকে থেকে রাতে ছাদে যাওয়া বন্ধ, এখানে আসলে আসবি। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। হুম। কালকে আমার সাথে বের হবি, ভর্তির শেষ তারিখ আগামীকাল। হুম ঠিক আছে। সকাল 9টা। প্রিয়তা রেডি হয়ে টেবিল থেকে ব্যাগ আর প্রয়োজনীয় কাগজপত্র নিতেই মিসেস আঞ্জুয়ারা এসে প্রিয়তাকে ডেকে নিয়ে গেলেন খাওয়া দাওয়া করার জন্য। প্রিয়তাকে চেয়ারে বসিয়ে দিয়ে মিসেস আঞ্জুয়ারা খাবার প্লেটে বেড়ে দেয়। সকাল সকাল এত খাবার কেন দিচ্ছ তুমি বড়মা? কোথায় এত খাবার? সামনে এত খাবার, আবার বলছো এত নয়। এখন অনেক পড়াশোনা, বেশি বেশি খেতে হবে। যতটুকু পারবো ততটুকুই। আচ্ছা খেতে থাক। ভাইয়া খাবে না? তুই রেডি হচ্ছিলি তখন ওর রুমে দিয়ে এসেছি খাবার। আচ্ছা। প্রিয়তা খাওয়া শেষ করে ইয়াশের রুমে যায় ইয়াশকে ডাকতে, কারণ এখানেই 10টা বেজে যাচ্ছে। রুমের দরজায় নক করতেই ভেতর থেকে অনুমতি আসে ভেতরে যাওয়ার। প্রিয়তাও ভেতরে ঢুকে যায়। আপনি আজকে কালো শার্ট কেন পরেছেন? কেন, কালো শার্ট পরা নিষেধ নাকি? হ্যাঁ নিষেধ। কার নিষেধ? আমার। তুই কে? তোর কেন নিষেধাজ্ঞা থাকবে আমার ওপর? আচ্ছা আপনিও আমাকে ভালোবাসেন, সেদিন কাগজে স্পষ্ট লেখা ছিল ভালোবাসি প্রিয়তা, আর ওটা আপনার হাতে লেখা ছিল, তাহলে কেন স্বীকার করেন না? আপনি নিশ্চয়ই বুঝতে পারেন আমিও। এত সাহস কোত্থেকে পেলি রে তুই? মানে কোনো কিছুতেই আমি তোর ভয় দেখছি না। কারণ আমি বুঝে গিয়েছি চুপ থাকলে সব হারাতে হতে পারে। আমি বুশরার মতো চাই না, আর যেখানে আমি নিশ্চিত আপনি আমাকে ভালোবাসেন, আর আমি তো সেই কবে থেকে। বুশরার কি হয়েছে সেটা সময় করে বলবো। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে চলে আসুন, আমি বাহিরে অপেক্ষা করছি। চেঞ্জ কেন করব? আপনি কালো শার্ট পরে বাহিরে যাবেন না। তোর জন্য কমেন্ট বক্স অফ করে রেখেছি, এখন কি কালো শার্ট ও পরা বন্ধ করে দিতে হবে? কমেন্ট বন্ধ মানে? কিছু না। বলুন। বললাম তো কিছু না, কালো শার্ট কেন পরব না সেটা বল। কালো শার্ট পরলে আপনাকে একটু বেশি সুন্দর লাগে তাই। কে চায় তাকে কম সুন্দর লাগুক? আমি চাই আপনাকে কম সুন্দর লাগুক। কেন? আপনার ওপর অন্য মেয়ের মোহিত নজর আমি বরদাস্ত করতে পারবো না ইয়াশ ভাই। কথাটি বলেই প্রিয়তা রুম থেকে বাহিরে চলে যায়। প্রিয়তার বলা কথা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে ইয়াশের কানে, আপনার ওপর অন্য মেয়ের মোহিত নজর আমি বরদাস্ত করতে পারবো না ইয়াশ ভাই। মেয়েরা বুঝি ভালোবাসার মানুষের প্রতি এতটা হিংসুটে হয়? কই, ইয়াশ তো চায় সবচেয়ে সুন্দর তার প্রিয়তাকে লাগুক, তার জন্যই তো নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে সে প্রিয়তাকে সাজাতে চায়। যেটায় তার প্রিয়তাকে ভালো লাগবে সেটাই তার জন্য বরাদ্দ থাকে, তাহলে প্রিয়তা কেন চায় তাকে, ইয়াশকে, সুন্দর লাগুক? হয়তো মেয়েদের ভালোবাসা এমনই হয়। ইয়াশ শার্ট চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করে না, সে দেখতে চায় প্রিয়তার ভালোবাসার পাগলামি। ইয়াশ বিছানা থেকে গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশকে দেখে একদিকে প্রিয়তার ভালো লাগে, আবার অন্যদিকে কালো শার্ট চেঞ্জ না করাই রাগ হয়। অন্তত আজকের দিনটায় কালো শার্ট না পরলেও পারত। আজকে ওখানে খুব ভিড় হতে পারে, আর অনেকেই ইয়াশকে চেনে, ওখানকার মধ্যে কোনো মেয়ে যদি ইয়াশের জন্য পাগলামি করে তাহলে সে কি করবে? ইয়াশ মাকে বলে বের হয়ে আসে, প্রিয়তা দাঁড়িয়েই থাকে। কি রে, যা দেরি হয়ে যাচ্ছে তো। কথা প্রিয়তাও বের হয়। আপনি আমার কথা রাখলেন না ইয়াশ ভাই। প্রিয়তা, এসব একটু বেশি নয় কি? আমি বেশি বেশি করি না, আপনি ভুল ভেবেছেন। পছন্দ করলে তো সবচেয়ে সুন্দর ফুলটাই পছন্দ করবি, তাহলে আমার জন্য এরকম কেন? কারণ ফুল আর আপনি এক না। প্রিয়তা তুই অনেক ছোট।
কি ছোট ছোট করেন আপনি? আমার বয়স 18+, আমি ইম্যাচিউর নই। আমি সবকিছু বুঝি। একটা মেয়ের যদি 14তেও বিয়ে হয় তবুও সে সংসার করতে পারে, আর সেখানে আমি প্রাপ্তবয়স্কা। আমাকে কেন সবসময় ছোট ছোট বলেন? এটা শুধু আপনার মনের কথা, আপনি নিজেও জানেন এবং মানেন যে আমি ছোট নই। আচ্ছা শান্ত হয় একটু। আমি আপনাকে ভালোবাসি ইয়াশ ভাই। কথাটি ইয়াশের কানে যেতেই গাড়ি থামিয়ে দেয়। এতদিন সে আন্দাজ করেছে, কিছুদিন আগে থেকে সে নিশ্চিত যে প্রিয়তা তাকে ভালোবাসে। আর আজকে সে নিজের মুখে বলল। কি? ইয়াশের যেন কথাটা বারবার শুনতে ইচ্ছে করছে। কোনো একটা কথা তো ইয়াশের একবারের বেশি শুনলে রাগ হয়ে যায়, তাহলে এই কথাটা কেন বারবার শুনতে ইচ্ছে হচ্ছে? এমন তো না যে এই ভালোবাসি শব্দটা ইয়াশ প্রথমবার শুনল, তবে কেন এত নতুন নতুন লাগছে তার কাছে? কিছু না। বল। আপনি কি সত্যিই বুঝতে পারেন না ইয়াশ ভাই? কি বললি সেটা বল। কিছু বলিনি, চলুন। বল না। আমি আপনাকে ভালোবাসি। আরেকবার বল। আমি আপনাকে ভালোবাসি। আরেকবার প্লিজ। আমি আপনাকে ভালোবাসি। কমে যাবে না তো? ইয়াশের প্রশ্নটা শুনে প্রিয়তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরটা অসাড় হয়ে আসে। হয়তো ডিগ্রি কোক্ত চলাচল ও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মানুষ সঠিক হলে ভালোবাসা কখনো কমে না, উল্টো বেড়ে যায় ইয়াশ ভাই। চোখ বন্ধ কর। কেন? বন্ধ করতে বলেছি প্রিয়। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে থাকে। এদিকে ইয়াশ পিছনের সিটে রাখা ব্যাগ থেকে শার্ট বের করে চেঞ্জ করে ফেলে। হঠাৎ করেই যেন প্রিয়তার কথা রাখার ভূত তার মাথায় চেপে বসেছে। এবার চোখ খুলতে পারিস। চেঞ্জ করলেন কিভাবে? ওভাবেই। এখন তাড়াতাড়ি যাই আমরা। দেরি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা ঠিক আছে। আমি ড্রাইভ করব আর তুই আমাকে ওই বাক্যটা বলবি ভার্সিটিতে না পৌঁছানো পর্যন্ত। বেশিক্ষণ না, 2 মিনিট লাগবে। আর কোনো বাক্য? এই যে একটু আগে বললি। পারবো না আমি। তাহলে কিন্তু বাসায় ব্যাক করব। আরে না না, বলছি। তাড়াতাড়ি শুরু কর। প্রিয়তা ও হাসি মুখে ভালোবাসি 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 বলতে থাকে। ইয়াশ ও কান ফেলে সেই মধুর ধ্বনি শুনতে থাকে। আচ্ছা তোর কিছু হয়েছে বুশরা? মা? না তো মা, কি হবে? মন খারাপ করে থাকিস যে সবসময়। কাল থেকে লক্ষ্য করছি। তেমন কিছু না মা। কেমন কিছু? প্রিয়তা। প্রিয়তা গিয়েছে জন্য এরকম মন খারাপ করে থাকতে হবে? তুইও তো কদিন পর হোস্টেলে চলে যাবি। তবুও একটু খারাপ লাগছে। মন খারাপ করতে হবে না। প্রিয়তার সাথে কথা হয়নি? হ্যাঁ, রাতেও হয়েছে আর সকালেও। তাহলে মন খারাপ করিস না, তুই বস, আমি তোর জন্য নুডলস নিয়ে আসছি। ঠিক আছে। বুশরার মা চলে। বুশরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবে, তোমার মেয়ে বিষাদে তলিয়ে যাচ্ছে গো মা। তুমি ঠিকই বুঝতে পেরেছ তোমার মেয়ের মন খারাপ। শুধু মন খারাপ নয়, তীব্রভাবে এই মন খারাপ আমাকে শেষ করে দিচ্ছে মা। এই কয়েকটা দিনে যে আমার অভ্যেস হয়ে গিয়েছিল সে আজ অন্য কারো হতে চলেছে মা। প্রেমে এত বিরহ সইতে হয় এটা জানলে আমি কখনোই তার প্রেমে পড়তাম না, কখনো তাকে প্রতিদিনের অভ্যেসরূপে পাওয়ার কামনা করতাম না। চেয়েও দেখতাম না আমার প্রতি কার আগ্রহ আর কার অনাগ্রহ। এত বিষাদ আমাকে আচ্ছাদিত করবে জানলে আমি বিষ পান করে নিতাম, তবুও ওই আমার না হওয়া পুরুষের দিকে চোখ তুলে দেখতাম না। মায়ের আগমন বুঝতে পেরে চোখের পানি মুছে নেয় বুশরা। এই নে গরম গরম নুডলস। তুই তো খুব পছন্দ করিস। মা।
হ্যাঁ দাও, ক্ষুধাও পেয়েছে। সব পছন্দের জিনিসগুলো যদি পাওয়া যেত নিজের করে। বুশরা আপন মনে খাবার খেতে থাকে। তার বাহ্যিক আচরণ দেখা গেলেও মনের তোলো ডিগ্রি পার করা ঝড়ের আভাস কেউ পাচ্ছে না। প্রিয়তা অফিস রুমে ফর্ম পূরণ করছে আর বারবার বাহিরের দিকে তাকিয়ে ইয়াশ আর তার চারপাশের মেয়েদের আর চোখে দেখছে। কি হলো এখানে, মনোযোগ দাও। স্যার। সরি স্যার। প্রিয়তা তাড়াতাড়ি করে নিজের কাজ শেষ করে বাহিরে আসছিল, এমন সময় একটা মেয়ে ইয়াশের সামনে এসে দাঁড়ায়। আপনি ইয়াশ? জি। আমি আপনার প্রথম কাজ দেখেই ফিদা হয়ে গিয়েছি, এত ভালো অভিনয় করতে পারেন আপনি। ধন্যবাদ। আপনি এখানে কেন? একটু কাজে এসেছিলাম। আচ্ছা, আপনি হঠাৎ করে কমেন্ট কেন অফ রাখলেন? এটা একটু প্রয়োজন ছিল তাই রাখা হয়েছে। ও আচ্ছা, সামনে কি আমরা আবারও আপনাকে দেখতে পাবো কোনো কিছুতে? জি পাবেন, শুটিং চলছে। তাহলে তো খুব ভালো। আপনাকে তো বড় পর্দায় দেখতে চাই, আপনার কাজগুলো খুব সুন্দর। দেখা যাক, ভবিষ্যতের কথা তো বলা যায় না। আপনাকে রিকোয়েস্ট দিয়ে ঝুলে আছি, একসেপ্ট করা যাবে কি? আসলে আমি তো অনলাইনে তেমন যাই না, এসব আমার ছোট বোন দেখে। আচ্ছা বুঝেছি, একটা সেলফি তো ওঠাই যায় তাই না? জি অবশ্যই। দুজনকে এভাবে একসাথে দেখে যে প্রিয়তা কিছু না বলে বাহিরের দিকে একাই চলে আসে, ইয়াশও আর দেরি করে না সেখানে। গাড়িতে দুজন চুপচাপ বসে আছে, ইয়াশ বুঝতে পারছে না প্রিয়তার কি হলো, হঠাৎ করে এত চুপচাপ কেন আছে সে। প্রিয়তা এক পলকে বাহিরে তাকিয়ে আছে আর ইয়াশ বারবার প্রিয়তাকে দেখছে। কিছু হয়েছে তোর? উহু। মন খারাপ কেন? মনে অসুখ করেছে। ট্রিটমেন্ট লাগবে? আমার কিন্তু পড়াশোনা প্রায় শেষ। মনের অসুখ সব ডাক্তার সারাতে পারে বুঝি? কিছু কিছু মানুষের মনের অসুখ সারাতে ডাক্তার হওয়া জরুরি না। হুম। কি হয়েছে এখন বল। বলতে বলেছি প্রিয়। সবকিছুতে কেন জোর করেন আপনি? অধিকার আছে তাই। কিসের অধিকার? কদিন পর বুঝতে পারবি। এখনই বুঝতে চাই। সবকিছুর জন্য একটা সময় দরকার। সময় করে নিলেই সময় হয়ে যায়। এত কথা কবে শিখেছিস তুই প্রিয়? আমি তোর কথাবার্তায় অবাক হয়ে যাচ্ছি। কথা বলা বন্ধ করে দেব? এমন সাহস দেখাবি না। কথা বললেও দোষ, আবার না বললেও দোষ। বাদ দে এসব, রেস্টুরেন্টে যাবি? না, ভালো লাগছে না, বাসায় যাব। কি হয়েছে তোর? কিছুই হয়নি। ভালোবাসি বল তাহলে। আমি ভালোবাসি বললে তো আর কেউ আমাকে ভালোবাসা শুরু করে দেবে না তাই না? শুরু করতেও পারে, বলা তো যায় না, মানুষের মন বলে কথা। অন্য কারো সাথে আপনাকে আমি একদম সহ্য করতে পারি না ইয়াশ ভাই। ইয়াশ এবার প্রিয়তার মন খারাপের আসল কারণ বুঝতে পারে। হয়তো তখন ওই মেয়েটা ওভাবে কাছাকাছি এসে ছবি তুলেছে, তা দেখে হয়তো প্রিয়তার মন খারাপ হয়েছে। সহ্য করে নিবি, কিছু সময় পাশে থাকলে, সাথে থাকলেই সে সারা জীবনের সঙ্গী হয়ে যায় না প্রিয়। তবুও সহ্য করতে পারি না। আচ্ছা এসব ছাড়। আজকে বিকেলে বের হবি? আমি আর কাল থেকে সময় দিতে পারবো না, কাজে ব্যস্ত হয়ে যাব। এই বাসায় ও ফিরব না, হয়তো ভোরবেলা চলে যেতে হবে। এখানে থাকলে কি সমস্যা? এখানে থাকলে মা রাত জেগে বসে থাকে, আমার বাসায় ফিরতে অনেক দেরি হয়। এখান থেকে কাজের দূরত্বও অনেকটা। আমি যদি অপেক্ষা করি? প্রিয়তার কথা শুনে ইয়াশ প্রিয়তার দিকে মায়াভরা চোখে তাকিয়ে প্রশ্ন করে। ঘরের বউয়ের মতো? এরকম দায়িত্ব পেলে তো আমি পৃথিবীর সব মেয়ের থেকে সবচেয়ে বেশি ভাগ্যবতী হব। সেটা যদি কখনো ভাগ্যে থাকে আমার।
না, এত কষ্ট করতে হবে না, আমার ওই বাসাতেই বেশি থাকা হয়। বিকেলে বের হবি কি না বল? আচ্ছা, তোর তো বই কিনতে হবে, লাইব্রেরি থেকেও ঘুরে আসা যাবে। আচ্ছা ঠিক আছে, বের হব। কালো আচ্ছা ঠিক আছে, কালো শাড়ি পরতে হবে? সেটাও পরব। আমার দরজায় তো প্রেম করা নাড়ছে। প্রেম হলো ঠিক ক্যান্সারের মতো, না বলে চলে আসে, মেরে চলে যায়। তোর প্রেমে আমি বারবার মডিগ্রি রতে চাই। একবার বলেন না ইয়াশ ভাই, আপনি আমাকে ভালোবাসেন। আমার না, গতকাল থেকে আপনার কথাবার্তা একটুও বিশ্বাস হচ্ছে না। সময় আসুক বলে দেব। সেই সময় কবে আসবে ইয়াশ ভাই, যেদিন আমার মস্তিষ্কপূর্ণ হবে আপনার ভালোবাসার আগমনের খবরে? কবে স্নাউকোষগুলো জানান দেবে আমার প্রেমের বার্তা চলে এসেছে? খুব তাড়াতাড়ি, শুধু একটু অপেক্ষা কর। সে তো অনেকদিন ধরেই অপেক্ষায় আছি আমি। জেনে গিয়েছি আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। তবুও তার মুখে শুনতে খুব ইচ্ছে করে। আমার এরকম ধীরগতিতে কথা বলা প্রিয়কে চাই না। তাহলে কিভাবে চান? আমার প্রিয় মানুষের ভালোবাসার জ্বালায় আমার অঙ্গ যেন ডিগ্রি লেপু ডিগ্রি রে ছাড়খাড় হয়ে যায়। এত শক্ত কথার প্রিয়কে চাই না, ম্যাচিউরিটি চাই না তোর। নিতে পারবেন তো? হয়েই দেখ না। আপনি দেখতে থাকুন। প্রিয়তার কথায় ইয়াসেবার মুখ চেপে হাসি বন্ধ করে রাখে। মেয়েটা কি তাকে ভয় দেখালো নাকি? প্রিয়তা বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেয়। ফোনের রিংটোনে তার ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে তার মা কল দিয়েছে। হ্যাঁ মা, বলো। ঘুমাচ্ছিলি নাকি? হ্যাঁ, দুপুরে একটু ঘুমিয়েছিলাম। শরীর কেমন তোর? হ্যাঁ মা, ভালো। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরাও সবাই ভালো। ভর্তি হয়েছিস আজকে? হ্যাঁ, ভর্তি হয়ে এসেছি। একটু পর ইয়াশ ভাইয়ার সাথে বের হব, বই কিনতে যেতে হবে। উনি নাকি আগামীকাল থেকে আবার এই বাসায় থাকবেন না। আচ্ছা তাহলে উঠে ফ্রেশ হয়ে বের হ। বাসায় সবাই ভালো আছে? তোর বড় বাবা কবে ফিরবে? কালকের পরের দিন হয়তো। আচ্ছা তাহলে বড়মার সাথে ভালোভাবে থাকিস। আর হোস্টেলে না গেলে হয় না? না মা, আমার অনেক দিনের ইচ্ছে আমি হোস্টেলে থাকব, এবার ব্যাঘাত ঘটিও না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বাসা হোস্টেল মিলিয়েই থাকিস। হুম। আচ্ছা, এবার উঠে রেডি হয়ে নে। ঠিক আছে, রাখছি। হুম। প্রিয়তা উঠে ফ্রেশ হয়ে আলমারি থেকে কালো শাড়ি নিয়ে বড়মার রুমে চলে যায়। তিনি বিছানায় বসে বসে বই পড়ছিলেন। প্রিয়তাকে দেখে বই পাশে রেখে চশমাটা বইয়ের ওপরে রেখে বললেন, কিছু বলবি প্রিয়? আমাকে শাড়ি পরিয়ে দাও। শাড়ি? হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছে শাড়ি পরে শহর ঘুরব, আর তাছাড়া বইও কিনতে হবে। ইয়াশ বলেছে নিয়ে যাবে? হ্যাঁ, বলেছে নিয়ে যাবে। আচ্ছা, যা ঘুরে আয় দুজন। হ্যাঁ, শাড়ি পরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আয়। শাড়ি পরানো শেষ করে মিসেস আঞ্জুয়ারা প্রিয়তার দিকে তাকিয়ে আছেন। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে সত্যিই কালো রঙে একটু বেশি সুন্দর লাগে দেখতে। ইস, লজ্জা দিও না। তোর মতো একটা যদি বৌমা পেতাম, প্রতিদিন আমি শাড়ি পরিয়ে দিতাম। একটা কথা বলি, এদিকে এসো। আরে এসো, কানে কানে বলতে হবে, কথাটা কাকপক্ষীয় যেন বুঝতে বা জানতে না পারে। হুম, বল। আমার না তোমার ছেলেকে খুব মনে ধরেছে, বিয়ে দিয়ে দাও আমার সাথে, হিহিহি। তোর হাসিতেও মুক্ত ঝরে। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ে দিয়ে প্রতিদিন শাড়ি পরিয়ে দেওয়ার দায়িত্বটা নেই, কি বলিস? শাড়ি পরানোর দায়িত্ব তুমি নিলে তোমার ছেলে কি করবে? আর তোমার ছেলের বিয়ের বয়স হয়নি।
চারপাশে এত এত সুন্দর মেয়ে থাকতে কি আর তোমার ছেলের নজর আমার দিকে পড়বে বলো? অবশ্যই পড়বে, আমার প্রিয়র মতো মেয়েই হয় না। হয়েছে হয়েছে, এবার বলো সত্যিই ভালো লাগছে দেখতে? অসম্ভব সুন্দর। আচ্ছা বুকলিস্ট নিয়ে তোমার ছেলেকে ডাকি কি বলো? হ্যাঁ বের হ, দেরি হয়ে যাবে আবার। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমরা যাই তাহলে। সাবধানে যাস। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে রুম থেকে বেরিয়ে যায় প্রিয়তা। মিসেস আঞ্জুয়ারা ভাবতে থাকেন কবে যে ছেলেটা বিয়ে করতে রাজি হবে। নিজেকেও রঙিন করলেন। কথাটি শুনেই দরজার দিকে তাকায় ইয়াশ। কালো শাড়ি পরিহিতা রমণীকে দেখে যে ইয়াশের প্রাণ যায় যায় অবস্থা। তাকে দেখার তৃষ্ণা যে এই জীবনে ফুরবে না বলে মনে হচ্ছে। না, তাকে এরকম মোহময়ী না লাগলেও পারত। ইয়াশ নিজেকে আয়ত্তে নিয়ে নেয়। কিছু বললি? এখন নিষেধ করব না কালো রং পরতে। তুই বললেও আমি শুনব না। রাস্তায় যদি প্রশ্নবিদ্ধ হন যে সাথে কে, তাহলে কি বলবেন? চাচাতো বোন। কি? কেন তুই আমার চাচাতো বোন না? আমার পরিচয় কি শুধু একটাই? ইয়াশ প্রিয়তার দিকে এগিয়ে গিয়ে টেনে নিজের সবচেয়ে কাছে নিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, তুই আমার হবু বউ, লোকে জানতে চাইলে তারাও এটাই জানবে। ইয়াশের এমন ব্যবহারে প্রিয়তা যেন থতমত খেয়ে যায়। সে তার জীবনে এমন একটা সময়ের সম্মুখীন হবে এটা কখনো কল্পনা করতে পারেনি। ইয়াশ প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে মুচকি হেসে ছেড়ে দেয়। অস্বস্তি লাগছিল? লাগবে না। এরকম কেউ করে নাকি? কিছুই তো করিনি, শুধু তোর আলাদা আরেকটা পরিচয় জানিয়ে দিলাম। সেটা তো এমনিই বলা যেত। যেত না। মাঝে মাঝে কাছে আসা প্রয়োজন, কাল থেকে তো দূরেই থাকব। চলুন বের হই। তুই যা, আমি আসছি। ঠিক আছে। প্রিয়তা রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ শার্টের হাতার বোতাম লাগিয়ে ঘড়িটা পরে নিজেও বের হয়। রুমে ফোন বাজছে শুনে দৌড়ে নিজের রুমে চলে যায় তামান্না। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নম্বর। অচেনা নম্বর দেখে রিসিভ করে না সে। আবার কল এলে কিছু একটা ভেবে কলটা রিসিভ করে। কে বলছেন? হুমায়ুন বলছিলাম। ওহ আচ্ছা, আপনি? হ্যাঁ বলুন। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, আমি শুনছি। এভাবে না, আমরা দেখা করি। দেখা করবেন? হ্যাঁ, আপনার বাসা থেকে অনুমতি দেবে না বের হওয়ার? বাসায় বলার প্রয়োজন নেই। কবে দেখা করতে চাইছেন? শনিবারে দেখা করি? অনেক দেরি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে রাখছি, ভালো থাকবেন। আপনিও। ফোন কেটেই নিজের কাজে মন দেয় হুমায়ুন। মনে মনে ভাবে জীবন তো একটাই, এই একটা জীবনেই যদি প্রিয় মানুষটিকে কাছে না পাই তাহলে তো ভালো থাকা একটা স্বপ্ন মাত্র। ওই দেখুন ফুসকা, গাড়ি থামান না প্লিজ। আমি ফুসকা খাবো, অনেকদিন খাই না। কথাটি শুনে ইয়াশ গাড়ি থামিয়ে দেয়। এখানকার ফুসকা খেতে হবে তোর এখন? হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেও ফুসকা পাওয়া যায়। ওখানে স্বাস্থ্যকর পাওয়া যাবে কিন্তু এখানে না। আমি এখানেই খাব। ফুসকা রাস্তায় না খেলে মজা পাওয়া যায় না। এখানের চেয়ে ওখানে বেশি মজা পাবি, আমার সাথে চল একবার। এখানে? প্রিয়। ঠিক আছে চলুন। ইয়াশ আবার গাড়ি চালানো শুরু করে। অতঃপর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যায়। সন্ধ্যার আগমুহূর্তে বুশরা ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে হুমায়ুন নামে সেভ করা নম্বরটা থেকে কল এসেছে।
কল আসা দেখে তার বুকের মধ্যে কেমন একটা করতে থাকে। যতই মন বোঝাতে চাইছে যে তার ফোন কল রিসিভ করা যাবে না, তবুও তার মন কোনো বাধা মানতে চাইছে না। কয়েকদিনের মধ্যে প্রিয় হয়ে ওঠা মানুষটির সাথে যে ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। কারো সাথে প্রতিদিন দেখা হলে প্রেম হোক আর না হোক, প্রতিদিন কথা বললে আগাম বার্তা ছাড়াই প্রেম হয়ে যায়। নিজেকে আর নিজের আয়ত্তে রাখতে না পেরে কল রিসিভ করে নিল বুশরা। আসসালামু আলাইকুম। হুমায়ুন। ওয়া আলাইকুমুস সালাম। বুশরা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো নেই। কেন? আপনারই তো ভালো থাকার কথা, নতুন জীবনে পা রাখতে চলেছেন। একটা সত্যি কথা বলি, আমাকে মিথ্যা কথাও বলেন নাকি? আমার যে নতুন জীবনে বুশরা নামের মেয়েটার অস্তিত্ব নেই, সেই নতুন জীবন আমার চাই না। কি বলছেন হুমায়ুন ভাই, অস্তিত্ব কেন থাকবে না? অস্তিত্ব তো থাকতেই হবে বিয়াই, আপনি আমার। আমি আপনাকে ভালোবাসি বুশরা। বুশরা এতক্ষণ নিজেকে খুব কষ্টে ঠিক রেখেছিল। এবার হুমায়ুনের মুখে ভালোবাসি কথাটা শুনে হু হু করে কান্না করে দেয় বুশরা। বুশরা, বুশরা প্লিজ কান্না করবেন না, আপনার কান্না আমি নিতে পারছি না। আমার সাথে এরকম কেন করলেন হুমায়ুন ভাই? আমি তো আপনার কাছে আগে যাইনি, আপনিই তো আমার কাছাকাছি হয়েছেন। কয়েকটা দিন কথা বলেই আমার অভ্যাস হয়ে গিয়েছেন। আপনি জানেন এই অভ্যাসটা আমাকে প্রতিটাক্ষণে মেডিগ্রি ফেলছে গলা টিপে। আপনার কথা মনে হলে আমার দম বন্ধ হয়ে আসা কান্না পায়। বুশরা, আমি সব ঠিক করে নেব। আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমারও খুব কষ্ট হচ্ছে বুশরা। আপনার পরিবার তামান্নাকে পছন্দ করে নিয়েছে হুমায়ুন ভাই, আর কিছু করার নেই। আপনি আর কিছু করবেনও না। কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যাবে। আপনার জন্য আমার বা আমার জন্য আপনার এই সমস্ত অনুভূতি আর থাকবে না। আমি চাই এই অনুভূতি সারা জীবন রয়ে যাক। সেটা সম্ভব হচ্ছে না হুমায়ুন ভাই। আমি রাখছি, আল্লাহ হাফেজ। বুশরা ফোন কেটে দিল। হুমায়ুনের নম্বর থেকে আবার কল আসে। বুশরা এবার কল কেটে ফোন বন্ধ করে রাখে। চোখ মুখ বুঝে সে নিজের রুমে চলে যায়। ফুসকা সামনে চলে আসায় প্রিয়তা খুশিতে দুই হাতের তালু একসাথে ঘষাঘষি করছে। ইয়াস সামনে বসে প্রিয়তার কাণ্ড দেখছে। এবার প্রিয়তা প্লেট থেকে একটা ফুসকা তুলে নিয়ে টক মিশিয়ে পুরোটা মুখে নিয়ে নেয়। সাথে তৃপ্তিতে চোখ বন্ধ করে নেয় সে। প্রিয়তার এভাবে ফুসকা খাওয়া দেখে ইয়াসের এবার মনে হচ্ছে কতই না সুস্বাদু খাবার এটা, না খেলে অনেক কিছু মিস হয়ে যাবে। ইয়াসও এবার একটা মুখে দিতেই টক আর ঝালের কারণে চোখ বন্ধ করে ফেলে। প্রিয়তা এবার ইয়াসের খাওয়া দেখে ফিক করে হেসে ফেলে। ইয়াস কোনো মতে খাওয়া শেষ করে। এটা এত সুন্দর করে খাওয়ার কি আছে? আপনি ভালো জিনিসের কদর করতে জানেন না। জিনিস ভালো হলে অবশ্যই বলতাম। তুই খেয়ে নে, আমি এসব আর খাবো না। আপনি অন্য কিছু খেতে চাইলে অর্ডার দেন। হ্যাঁ দেব, তুই কিছু খাবি? আপনার পছন্দমতো অর্ডার দেন, ভালো লাগলে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। ইয়াস একজনকে ডেকে খাবারের অর্ডার দিয়ে দেয়। সে জানায় একটু দেরি হবে। খাবার এলে খাওয়া দাওয়া করে মায়ের জন্য খাবার নিয়ে নেয়। এখানে ওখানে অনেক জায়গায় ঘুরে বেড়ায় তারা। ইয়াস আর প্রিয়তা প্রায় রাত 9টার দিকে বাসায় আসে। বাসায় ঢুকে ইয়াস প্রিয়তাকে বলে, শাড়ি আগেই চেঞ্জ করিস না, আমি না বলা পর্যন্ত। কথাটি বলে ইয়াস নিজের রুমে চলে যায়। প্রিয়তা মিসেস আঞ্জুয়ারার রুমে চলে যায় খাবার নিয়ে। রুমে গিয়ে দেখে তিনি সেই বিকেলের মতো বসে বসে বই পড়ছেন। বড়মা, ও এসে গিয়েছিস? আমার খুব চোখ লেগে যাচ্ছে।
আচ্ছা, এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে ঘুমিয়ে যাও। আমি কি থাকবো তোমার সাথে? না না, তুই খাবার রেখে নিজের রুমে যা, এখানেই প্লেট আর পানি আছে, আমি খেয়ে ঘুমিয়ে যাব। তোর তো আজকে থেকে পড়তে হবে, রুমে লাইট অন থাকলে আমি ঘুমোতে পারি না রে মা। আর আমি অফ থাকলে ঘুমাতে পারি না। অনেক ঘুরেছি, সেবার একটু পড়ে নে। ঠিক আছে বড় মা, আমি আসছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দরজা লাগিয়ে দাও বড় মা। হ্যাঁ দিচ্ছি। প্রিয়তা বড়মার রুম থেকে এবার নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে বই কয়েকটা টেবিলে রেখে দেয়। ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসে পড়ে এবার বাড়িতে কথা বলা দরকার বলে মাকে কল দেয়। কথা বলা শেষ করে বিছানায় শুয়ে শুয়ে নিউজফিড স্ক্রোল করছিল, এমন সময় ইয়াসের মেসেজ, এই যে মহারানী আপনাকে দরজা আটকাতে বলেছে কে? বুশরা শুয়ে শুয়ে হুমায়ুনের কথা ভাবছে। উনার কথা তখন সুবিধার মনে হল না। উনি যদি এই ব্যাপারটা উনার পরিবারকে জানায় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ওখানে জানলে সেটা লুবনা আপুর জন্য ও খারাপ প্রভাব পড়বে, আপুর ওপর খারাপ প্রভাব পড়লে সেটা এখানেও চলে আসবে। সব মিলিয়ে একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে যাবে। না, বুশরা এত কিছু আর ভাবতে পারছে না। এত ভেবে কাজও নেই, তার থেকে ভালো হুমায়ুন ভাইকে নিষেধ করে দেওয়া, এসব নিয়ে আর না ভাবতে। বুশরা পাশে থেকে ফোনটা নিয়ে হুমায়ুনকে কল দেয়। দুইবার রিং হতেই হুমায়ুন কল রিসিভ করে। হ্যাঁ বলো হুমায়ুন। আপনি আমার সাথে আপনি করে কথা বলতেন। বুশরা, এখন আর পারবো না, তুমি করেই বলবো। এতে তোমার সমস্যা হলে কথা বলতে হবে না তোমার। আপনি আমাদের বিষয়ে আপনার পরিবারকে কিছু জানাবেন না। আমাদের বিষয় মানে? আমাদের কোনো বিষয় কি আদৌ তৈরি হয়েছে বুশরা? আমি আপনার সাথে যুক্তি তর্কে যেতে চাই না। আপনাকে শুধু এসব নিয়ে আলোচনা করতে নিষেধ করেছি। আমি চাই না এটার জন্য কোনো খারাপ প্রভাব লুবনা আপুর ওপর পড়ুক। এতে আত্মীয়তার সম্পর্ক খারাপ হবে। আমার কথাটা মাথায় রাখবেন। রাখছি এখন। হ্যাঁ রাখুন। হুমায়ুন নিজেই ফোন কেটে দেয়। টেবিলে রাখা চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে আবার টেবিলে রেখে সামনে বসা মানুষকে উদ্দেশ্য করে বলে, দেখেছিস যে মেয়ে তার বোনের সংসার আত্মীয়তার সম্পর্কের কথা ভেবে নিজের পছন্দের মানুষকে বিসর্জন দিতে পারে, তাকে আমি কিভাবে হারিয়ে যেতে দেই বল? হুমায়ুন, তুই যেটা ভেবেছিস সেই কাজটা সামলে নে, তোর মায়ের সাথে আমি কথা বলবো। তোর আর বুশরার দিকটা আমি দেখে নেব। তুই শুধু যে মেয়েকে দেখে এসেছিস সেই মেয়ের বিষয়টা দেখ। হিমেল, হ্যাঁ, আমি শনিবারে দেখা করতে বলেছি। ফোনে তো সবকিছু বুঝিয়ে বলা যায় না। হ্যাঁ, সেটাই দেখা কর। বুশরার বিষয়টা আমি দেখে নেব। তুই যদি ঠিকঠাকভাবে কাজটা করে নিতে পারিস তাহলে সামনে সপ্তাহের মধ্যেই বুশরার সাথে বিয়ে পাকা করে দেব, নাকি প্রেম করবি? না, বুশরা ওয়াইফ হিসেবেই পারফেক্ট। আচ্ছা, তাই নাকি? সব কয়েকটা বোনই কিন্তু ওয়াইফ হিসেবে পারফেক্ট, এই যেমন আমার বউটা। দুজন চা খেয়ে কথা বলতে বলতে বাসায় চলে যায়। হুমায়ুন হিমেলকে নিষেধ করে দেয় এই বিষয়ে যেন লুবনা না জানে। এই যে মহারানী আপনাকে দরজা আটকাতে বলেছে কে? মেসেজটা পাওয়া মাত্র প্রিয়তা ফোন রেখে গিয়ে দরজা খুলে দেয়। ইয়াস প্যান্টের পকেটে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো প্রিয়তা? আমার এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে কেন হলো? ইয়াস, এটা আমার অভ্যাস, আর অপরিচিত যে তাই এরকম করে ফেলেছি। আমাদের বাসায় কে থাকে যে এভাবে থাকতে হবে তোকে? আপনি থাকেন তো? কি? থাক তুই, আমি চলে যাচ্ছি,
কাল থাকে তো আর আসবি না। এর বললেই হলো নাকি? প্রিয়তা ইয়াসের হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতে না পারলে বাহিরে এসে ইয়াসের পিছনে দাঁড়িয়ে পিঠে মাথা দিয়ে ঠেলে ভেতরে নিয়ে যেতে থাকে। এবার প্রিয়তার কাণ্ড দেখে ইয়াস হেসে দেয়। ভেতরে গিয়েও ইয়াস চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হয়েছে প্রিয়তা? কিছু না। মেয়ে মানুষের মতো গাল ফুলিয়ে আছেন কেন? প্রিয়, দেখুন আমি কিন্তু শাড়ি পরেই আছি, চেঞ্জ করিনি তো। রাগ দেখানো যাবে না। কেন রাগ দেখানো যাবে না? অনেক কষ্ট করে শাড়ি পরে আছি তাই। শাড়ি পরলে রাগ দেখানো যাবে না এটা কোনো আইনে লেখা আছে? আমার আইনে লেখা আছে বড় বড় অক্ষরে। তাহলে শাড়ি পরলে রাগ করা যাবে না বুঝলাম। শাড়ি পরলে কি করতে হবে শুনি? শুধু প্রেমভর্তি চোখে দেখে যেতে হবে। আচ্ছা তাহলে আয় আমার সাথে। ইয়াস প্রিয়তার হাত ধরে নিয়ে গিয়ে তাকে বিছানায় বসিয়ে দেয়। প্রিয়তা শুধু ইয়াসের কাজ দেখছে চুপচাপ। ইয়াস নিজের বুক পকেট থেকে বকুল ফুলের মালা বের করে খুব কাঁচা হাতে প্রিয়তার চুলে গুজে দেয়। তারপর টেবিলের পাশে থেকে চেয়ার টেনে নিয়ে প্রিয়তার সামনাসামনি বসে পড়ে। কি যেন মনে করে বসা থেকে উঠেও দাঁড়ায়। রুমের বাহিরে চলে যায়। প্রিয়তা বুঝতে পারে না কি করছে ইয়াস। কিছুক্ষণ পর ইয়াস ফিরে এসে দরজা লক আটকে দিতেই প্রিয়তার বুকে ধুকপুক করা শুরু করে দেয়। কি করছে ইয়াস? দরজা কেন আটকে দিল সে? ইয়াস এগিয়ে এসে প্রিয়তার কপালে একটা টিপ যোগ করে দেয়। এবার পারফেক্ট। এখন নয়নে প্রেম প্রেম ভাব চলে এসেছে, দেখে শান্তি পাব। চুপ করে আছিস যে? ঘুমাবেন কখন ইয়াস ভাই? ভোরবেলা তো আপনার আবার চলে যেতে হবে। ভয় ভয় কথাটা বলল প্রিয়তা। এক রাত না ঘুমালে কিছু হবে না, তোর সাথেই আজকের রাতটা কাটিয়ে দেব হবে না? প্রিয়তার মুখের অবস্থা দেখে অনেক কষ্টে হাসি আটকে রেখেছে ইয়াস। সে বুঝতে পেরেছে প্রিয়তা তাকে ভয় পাচ্ছে। না মানে দেখার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আপনার ঘুমের প্রয়োজন, কাল তো কাজ আছে আপনার। ওসব বিষয় রাখো। আমাকে দেখছিস না কেন বলতো? কি দেখব? বলতেই ইয়াসের দিকে তাকিয়ে দেখে ইয়াস কালো শার্ট চেঞ্জ করেনি, আবার তাকেও শাড়ি চেঞ্জ করতে নিষেধ করেছে। কি চলছে তার মাথায়? শুনুন না। হ্যাঁ বলো। তুমি করে কেন বলছেন? চোখ বড় বড় করে। বউয়ের সাথে কি তুই করে বলা উচিত? বউ? কেন বউ হবি না? না মানে এখন এসব কথা কেন ইয়াস ভাই? নেশায় আছি। মা মানে? কিসের নেশা? তোর নেশা। আমি ঘুমোবো ইয়াস ভাই, অনেক ঘুম পাচ্ছে। আপনিও যান, গিয়ে ঘুমান প্লিজ, অনেক রাত হয়ে গিয়েছে। বলেছি তো আজকে ঘুমোবো না, আর তুইও ঘুমাবি না। কি হলো? কিছু না। 5 মিনিট দেখে চলে যান। 5 মিনিট দেখলে হবে না। কতক্ষণ দেখলে হবে? সারা জীবন পার হয়ে গেলেও হয়তো হবে না। ভালোবাসি বলেন। থাক আসছি। না প্লিজ ভালোবাসি বলেন। উহু। একবার প্লিজ। অর্ধেকবারও না। অর্ধেকবার বলা যায় নাকি? আপনি একবার বলুন প্লিজ, আপনি আমাকে ভালোবাসেন। বললাম তো সময় আসতে দিতে হবে। কিসের সময়? ভালোবাসি বলার সময়। প্রেমিকরা যা করে সবই তো করছেন, শুধু ভালোবাসি বললে কি হবে? তেমন তো কিছুই করিনি। এই যে বিকেল থেকে রাত অবধি ঘুরলেন আমাকে নিয়ে। আবার খোপায় ফুল গুজে দিলেন। আবদার পূরণ করলেন।
একবার শুধু বলে দেন না প্লিজ আপনি আমাকে ভালোবাসেন। ইয়াশ এবার বসা থেকে উঠে দাঁড়ায় নিজের রুমে যাওয়ার জন্য। প্রিয়তাও এসে ইয়াশের সামনে দাঁড়িয়ে যায়। কি হলো, চলে যাচ্ছেন কেন? ঘুম পাচ্ছে। ভালোবাসি বলে তারপর যাবেন? ইয়াশ এবার প্রিয়তার চোখে চোখ রেখে বলে। আর কিছুদিন অপেক্ষা কর প্রিয়, আমি আমার ভালোবাসার অনুভূতি শুধু আমার বউকে বলবো, সেই দিনটা আসতে দে প্লিজ। তবে নিশ্চিত থাকতে পারিস আমার ব্যাপারে, আমি তোকে ঠকাবো না। হুম। আর এই যে দরজা লাগিয়ে দেওয়া দেখে ভয় পাচ্ছিলি না, এই ভয়টা তোর কখনো পেতে হবে না, আমি কাপুরুষ নই। তুই আমার সাথে একদম নিরাপদ। হ্যাঁ, হয়তো এতরাতে তোর রুমে আসা আমার ঠিক হয়নি, তবুও মন খুব টানছিল। তোকে মন ভরে অনেকক্ষণ দেখতে ইচ্ছে করছিল, শুধু এতটুকুই। সরি। ধুর পাগলি, সরি বলতে হবে না। তুই একটা মেয়ে, ভয় থাকবে এটা স্বাভাবিক। তবে বিয়ের আগে আমি কখনো তোকে ছুঁয়ে দেখব না। এত বছর আমি তোর বিষয় না জেনেই তোকে ভেবে এসেছি, এখন হয়তো তোরটাও আমি জানি আর আমারটাও তুই জানিস। এজন্য আমি আর দেরি করতে চাই না, খুব তাড়াতাড়ি আমি তোকে সম্পূর্ণভাবে নিজের করে নেব। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। আপনি আপনাকে যতটা ভালোবাসেন তার থেকেও বেশি ভালোবাসি। আমি জানি। আচ্ছা শোন, এখন ঘুমিয়ে পড়। আমিও যাই, সকাল সকাল বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন, মাঝে মাঝে প্লিজ ফোন দিবেন। সেটা তোকে বলে দিতে হবে না। এখন আসছি, শুভরাত্রি, শুভ্রপরি। শুভরাত্রি। শনিবার বিকেলবেলা। প্লিজ আপনি আপনার বাসায় বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। কথাটি শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তামান্নার। আমতা আমতা করে বলে, এরকম কেন বলবো? কারণ আমি একজনকে প্রচণ্ডভাবে ভালোবাসি। আমি কিছুতেই মা বাবাকে বলতে পারছি না, কারণ তারা আপনাকে পছন্দ করে নিয়েছে। আমি বললে আমি তাদের কাছে খারাপ হয়ে যাব আর আমার কথা কিছুতেই মানবে না। এটা তো দেখতে আসার দিনই বলতে পারতেন। সবকিছু বলার একটা সময় প্রয়োজন। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে হয়তো আপনার একটা সংসার হবে, কিন্তু সেটা আমার সাথে হবে না, বাড়ির বউ হিসেবে সংসারটা করতে হবে আপনার। না, আমি এরকম সংসার চাই না। আর এমনিতেও আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। আমার বাবা মা জোর করে রাজি করিয়েছে। তাহলে তো হয়েই গেল। আপনি শুধু আপনার বাসায় বিষয়টা জানাবেন, তারা যেন আমার বাসায় না করে দেয় বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। আপনি এত সহজে মেনে যাবেন আমি ভাবতেই পারিনি। মানব না কেন, যেখানে আপনি অন্য কাউকে ভালোবাসেন সেখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কিভাবে আপনাকে বিয়ে করব বলেন? আমি কারো সম্পর্ক ভাঙতে চাই না, সম্পর্ক গড়তে অনেক কাঠখড় ডিগ্রি অড়াতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমার বিষয়টা এত সুন্দর করে বোঝার জন্য। শুভ কামনা আপনাদের জন্য। আমার দায়িত্ব যেটা আমি সেটা পালন করব। আমি কৃতজ্ঞ থাকব তবে আপনার কাছে। চলুন তাহলে ওঠা যাক। হ্যাঁ চলুন। ইয়াশ তোর কেমন কাজিন রে? সিমির কথাটি শুনে পিছনে তাকায় প্রিয়তা। কেন? ভর্তির দিন তোর সাথে এসেছিল যে দেখলাম। আজকেও আসবে। তাই? হ্যাঁ। আচ্ছা শোন না একটা কথা, আমার ইয়াশকে প্রচণ্ড ভালো লাগে, বলতে পারিস প্রেমে পড়েছি। আচ্ছা ইয়াশের নম্বরটা কি দিতে পারবি তুই? ইয়াশ ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে, জানলে খবর খারাপ আছে। কি? ইয়াশ সিঙ্গেল না? না আগে ছিল, এখন নেই।
দেখিস নাই গার্লফ্রেন্ডের খারাপ লাগে বলে বেচারা ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ রেখেছে। ও আচ্ছা, তাই তো বলি এই ছেলে হঠাৎ কমেন্ট কেন বন্ধ করে রাখল। তবে তোর কথা শুনে হৃদয় ভেঙে দুই টুকরো হয়ে গেল। আরে ব্যাপার না, কেউ এসে জোড়া লাগিয়ে দেবে। এখন ক্লাসে মনোযোগ দে। আর কথা শোন। হ্যাঁ বল। আজকে আমরা ঘুরতে যাব, যাবি তুই? না রে, ইয়াশ ভাই নিতে আসবে। উনার বাড়িতেই আছিস তুই? হ্যাঁ, তবে উনি থাকেন না, উনি আলাদা বাসায় থাকেন। এই বাসায় বড় বাবা আর বড়মার সাথে আছি। দুই একেই হোস্টেলে উঠব। হোস্টেলে কেন, রিলেটিভ থাকতে? আমার হোস্টেলে থাকার খুব ইচ্ছে। সেই ইচ্ছে পূরণ করতে। ও আচ্ছা, আমাদের রুমে একটা সিট খালি হবে। উঠবি নাকি তুই আমাদের এখানে? হ্যাঁ, কথা বলে দেখিস তো কর্তৃপক্ষের সাথে। আচ্ছা ঠিক আছে। তুই আসলে অনেক মজা হবে। হুম। আচ্ছা, এখন ক্লাস কর। দুপুর 2টো। ইয়াশ শুটিং শেষ করে প্রিয়তাকে নিয়ে বাসায় ফিরবে বলে তাড়াতাড়ি করে বের হচ্ছে। এমন সময় আবিরা পিছন থেকে ডাক দেয়। ইয়াশ ও পিছনে ফিরে তাকায়। হ্যাঁ, বল, কিছু বলবে? আমাকে বাসায় একটু নামিয়ে দিয়ে যাও তো। আমার বাহিরে একটু কাজ আছে। সমস্যা নেই, বেরও হওয়া হয় না আমার। তুমি বাহিরে থেকে একটা গাড়ি নিয়ে বাসায় চলে যাও। তোমার সাথে যেতে চেয়ে ভুল করলাম নাকি? না না, তেমন কিছু না। আচ্ছা চলো। প্রিয়তা এদিকে বাহিরে দাঁড়িয়ে ইয়াশের জন্য অপেক্ষা করছে। ইয়াশের তো এসে অপেক্ষা করার কথা, তা না এখন প্রিয়তার অপেক্ষা করতে হচ্ছে। ইয়াশ এদিকে গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কয়েকদিন পর তাদের দেখা হচ্ছে। ভেবেছিল দুজন একটু বাহিরে ঘুরে তারপর বাসায় ফিরবে, তা না মাঝখান থেকে আবিরা ঝামেলা পাকিয়ে দিল। এতদিন পর দেখা তার ওপর সাথে একটা মেয়ে, কিভাবে বিষয়টা নেবে প্রিয় কিছুতেই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর দূর থেকে ইয়াশের গাড়ি আসতে দেখে খুশি হয়ে যায় প্রিয়তা। গাড়ি এসে প্রিয়তার সামনে থেমে যায়। প্রিয়তা ঘুরে অপর পাশে গিয়ে দরজা খুলবে, ঠিক তখনই কাঁচ নামিয়ে দেয় আবিরা। জি বলুন। প্রিয়তা আবিরাকে উপেক্ষা করে ইয়াশের দিকে তাকায়। প্রিয়তা কিছুই বুঝতে পারছে না। আবিরা, সে আমার কাজিন। ওকেই নিতে এসেছি। তুমি গিয়ে পিছনে বসো প্লিজ। আমি তো সামনেই নেমে যাব, ও পিছনে গিয়ে বসুক। আবিরা, আপু সামনেই তো নেমে যাবেন, আমার আবার তখন গাড়ি থেকে নেমে সেই তো সামনে আসতে হবে। আমি বলছিলাম কি, আপনি আর কিছুক্ষণই তো আছেন, প্লিজ আপনি পিছনেই গিয়ে বসুন। পিছনেই বসে থাকলে সমস্যা কি? আবিরা, এবার তো বাচ্চার মতো ব্যবহার করছেন। প্রিয়তা এদিকে আয়, তুই তো ড্রাইভ শিখেছিস তাই না? হ্যাঁ পারি, তবে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আরে সমস্যা নেই, অ্যাক্সিডেন্টই তো হবে, আর তো কিছু না। আমি পিছনে বসছি, তুই ড্রাইভ কর। আরে আরে কি করছো তুমি? দেখে তো মনে হয় ডিগ্রি রে ফেলবে। আমি পিছনে গিয়ে বসছি। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে, সামনের সিটে বসতে না পারলে বাসায় গিয়ে আমার সাথে খুব ঝামেলা করবে। আবিরা তাড়াতাড়ি করে সামনের সিট থেকে উঠে পিছনে গিয়ে বসে। প্রিয়তাও এবার সামনের সিটে গিয়ে বসে পড়ে। সে কোনোভাবেই ইয়াশের পাশে কাউকে দেখতে পারবে না। কিছুক্ষণ পর আবিরা তার বাড়ির সামনে নেমে যায়। আবিরা নেমে যাওয়ার সাথে সাথে প্রিয়তা ইয়াশের দিকে তাকায়। ইয়াশ বুঝতে পারে এবার বড় কিছু হতে চলেছে। আমি একাই আসছিলাম, আবিরা আমার সাথে আসার জন্য জোর করছিল। ওহো, তার নাম আবিরা। সে জোর করল আর তাই আপনার পাশের সিটে তাকে বসিয়ে নিয়ে আসতে হলো তাই না? আর হবে না, বাড়ি চলুন, আগে দেখাচ্ছি মজা।
ইয়াশ মনে মনে ভাবে এই মেয়েটা বাড়ি গিয়ে সবার সামনে ভুলভাল কাজ না করে বসে। এবারের মতো যেন কিছু না করে। রবিবার বিকেলবেলা। প্রিয় আসব? কথাটি শুনে বিছানার শুয়ে থাকা থেকে বসে পড়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে ইয়াশ রুমে এসে চেয়ার টেনে নিয়ে বসে। ঘুমাচ্ছিলি? না, এমনি শুয়েছিলাম। শরীর খারাপ লাগছে? না, এমনি শুয়েছিলাম। তোর হোস্টেলে যাওয়া হচ্ছে না জন্য কি মন খারাপ করেছিস? না, পরে আমিও ভেবে দেখলাম বিষয়টি খুব খারাপ দেখায়। হ্যাঁ, মা বাবা কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পেত। তাই যা হয়েছে ভালো হয়েছে। তুই এখানে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারব। হ্যাঁ, তা ঠিক। প্রেমিক হয়েছেন, ভয় তো লাগবেই আমাকে নিয়ে। শুধু ভয় না, তোকে নিয়ে আমি জন্মের ভয় পাই। অনেক কষ্ট করে তোকে পেয়েছি আমি। আমি আমার উপস্থিতিতে তোর কিছু হতে দেব না, আমার অনুপস্থিতিতে তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারব না রে। এত ভালোবাসে কেউ আমাকে? অনেক বেশি। আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। একটা কথা বলতে এসেছি, হঠাৎ করেই খবরটা পেলাম। কিছু হয়েছে? তেমন কিছু না। আমাকে আগামীকাল রাতের ফ্লাইটে কাঠমান্ডু যেতে হবে। কেন? শুটিং আছে, সপ্তাহখানেক থাকতে হবে ওখানে। তোর পাসপোর্ট থাকলে তোকেও নিয়ে যেতাম। আপনি কি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে ফেলছেন? আপনার তো কিছুদিনের মধ্যে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা, আর তারপর তো আপনি সার্টিফাইড ডাক্তার। ডাক্তার হওয়ার পর ও কি এগুলো করবেন? সুযোগ থাকলে করব, সমস্যা কি? ডাক্তার হলে চিকিৎসা করবেন নাকি অভিনয়? দুটোই চলবে। তুই কি এটা পছন্দ করছিস না? সেরকম না, আসলে পড়াশোনা করতে দেখি না, এজন্য বললাম। প্রতিদিন রাতে আমার পড়াশোনা চলে প্রিয়। এসব নিয়ে তোর ভাবতে হবে না। আমি হিরো ইয়াশের চেয়ে কিন্তু সফল ডাক্তারকেই বেশি প্রাধান্য দেব। মনে থাকবে বেগম সাহেব। আমার কি ব্যাগ গুছিয়ে দিতে হবে কাল? দিল তো ভালোই হতো, আমার চাপ নিতে হতো না। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে দেব। এমন ভালো মেয়ে হয়তো আর একটাও পাওয়া যাবে না। হয়েছে হয়েছে। আচ্ছা থাক, আমি এখন একটু বের হব। বাড়ি ফেরার সময় ফুসকা নিয়ে আসবেন। সেদিন না খাওয়ালাম, আজকেও খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসব। আমার না মাঝে মাঝে আপনাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করে ইয়াশ ভাই। ইয়াশ উঠে বাহিরের দিকে চলে যাচ্ছিল, এমন সময় প্রিয়তার এমন আজগুবি কথা শুনে দাঁড়িয়ে যায়। বিয়ের তারিখ ঠিক কর, কেউ যেন এই বিষয়ে না জানে। আমি ফিরে এসেই বিয়ে করছি তোকে। জড়িয়ে ধরার ইচ্ছে হলেই বিয়ে করতে হবে? প্রিয়তা: হ্যাঁ, বিয়ে করতে হবে। আর তাছাড়া তুই বিয়ে করতে চাস না? হ্যাঁ, আমি তো চাই আপনার বউ হতে। লজ্জা পেয়ে? বুঝেছি বুঝেছি, লজ্জা পেতে হবে না। বিয়ে করলে সব লজ্জা চলে যাবে। ধ্যাত, জানতো। যাচ্ছিলামই তো, তুই তো আটকে দিলই। বউয়ের সাথে কেউ তুই করে বলে? সবার সামনে না হয় বললেন, শুধু আমি আর আপনি যখন থাকি তখন তো একটু তুমি বলার অভ্যাস করতে হবে। হ্যাঁ, একটু একটু। চিন্তা করার বিষয় না, এটাও হয়ে যাবে। এখন আসুন তাহলে, ফুসকা ছাড়া যেন বাসায় না ফেরা হয় বলে দিলাম। ঠিক আছে মেরি জান। ইয়াশের ব্যবহারে ইদানিং প্রিয়তার খুব হাসি পায়। আগে তার সাথে কত গম্ভীর মুখে কথা বলত, আর এখন যে বাচ্চা স্বভাবের হয়ে গিয়েছে। প্রিয়তার কোনো ইচ্ছেই যেন সে অপূর্ণ রাখছে না। পরদিন সকাল 11টা। বুশরার মা কারো সাথে কথা বলে ফোন রেখেই তড়িঘড়ি করে প্রিয়তার মায়ের কাছে চলে যায়। কিছু হয়েছে? প্রিয়তার মা:
আরে তাড়াতাড়ি চল, রান্না বসাতে হবে। সকালে তো রান্না হলো, এখন আবার কিসের রান্না? লুবনা, হিমেল রওয়ানা দিয়েছে। ওর মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আর বিকেলে হুমায়ুন আর তার মা বাবা আসছে বুশরাকে দেখতে। কি বলো আপা? আমি তোমাকে বলেছিলাম না বুশরা আর হুমায়ুনকে একসাথে খুব ভালো লাগে। হুমায়ুনকে দেখে মনে হয়েছিল হুমায়ুন বুশরাকে পছন্দ করে। আচ্ছা লুবনা, কিন্তু বুশরাকে বিষয়টি জানাতে নিষেধ করেছে। আমি বুশরার বাবাকে কল দিয়েছিলাম, সে বাজার করে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা রান্নাঘরের দিকে যাই চলো। প্রিয়কে জানালে হতো না? হ্যাঁ জানানো যায়, শুনলাম আজকে নাকি ইয়াসের ফ্লাইট, নেপালে যাচ্ছে। কাজের সূত্রে? হ্যাঁ। বলেছিলে ইয়াস নাকি বিয়ে দেরিতে করবে, বললে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে রাখলে ভালো হতো না? সে তো হতোই। আমি ইয়াসের সাথে কথা বলে দেখব এক সময়ে। এখন চলো কাজ সেরে ফেলি। দুজন কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায়। অনেক কাজ, তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। বিকেলবেলা ইয়াস মা বাবার সাথে কথা শেষ করে নিজের রুমে গিয়ে দেখে প্রিয়তার ব্যাগ গোছানো শেষ। ব্যাগ রেখে বের হচ্ছিল এমন সময় ইয়াস চলে আসে। এখনই বের হতে হবে আমার। ফোন এসেছিল, তুই কিন্তু সাবধানে থাকবি। সাবধানে ভার্সিটিতে যাওয়া আসা করবি। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এখন ছোট নেই। চিন্তা করার জন্য ছোট হতে হয় না প্রিয়, ভালোবাসলে এমনি অটোমেটিক্যালি চিন্তা চলে আসে ভালোবাসার মানুষকে নিয়ে। হ্যাঁ এখন তো আপনার জন্য হলেও ভালো থাকতে হবে আমাকে। এই তো বুঝে গিয়েছিস। সবসময় সাবধানে থাকতে হবে। কি বলেছিলাম মনে আছে তো? কি বলেছিলেন? আমার যে বিয়ের রোগ হয়েছে, বিয়ে করতে হবে। সে তো আমি আজকেও রেডি। আজকে রেডি থাকলে তো হবে, বিয়ে করে অতদূর বউ রেখে যেতে পারবো না। বিয়ে করে বউকে কাছে না পেলে বিয়ে করে কি হবে? কি বাজে লোক। ভালো হয়ে কি হবে? সবার কাছে ভালো হলে খারাপ হব কার কাছে? আপনি ইদানিং লাগামহীন হয়ে যাচ্ছেন ইয়াস ভাই। ভাই বলা বাদ দিতে হবে, ইয়াস জান বলা শুরু করে দাও। ইয়াস জান। হ্যাঁ জান। আমার জানটা এসো, একটা চুম্মা দেই, এসো এসো। জমিয়ে রাখো জান, আমি এক সপ্তাহ পরই চলে আসছি, রেডি রাখবে তোর চুমাগুলো। পারবো না। পারতে হবে জান। হয়েছে, সাবধানে যাবেন। আর ওই মেয়ের সাথে একদম কাজের সময় ছাড়া মিশবেন না। আমি শুধু আমার বউয়ের। অন্য কেউ আসতে পারবে না, চিন্তা করিস না। একটা খবর তো দেওয়াই হয়নি। কি খবর? মা কল দিয়েছিল, বুশরাকে দেখতে আসছে। আমি ভাবতেই পারিনি এটা হবে। কারা আসছে? হুমায়ুন ভাইয়া আর তার পরিবার। সেদিন বলেছিলাম না যে বুশরার জন্য ভালো লাগছিল না। হুমায়ুন ভাইয়ার পরিবার তো আমার বান্ধবীকে দেখতে গিয়েছিল। পরে কিসের থেকে কি হয়ে গেল বুঝলাম না। হয়তো ভাইয়া তার পরিবারকে জানিয়েছে আজকে দেখতে আসবে, এতক্ষণ হয়তো চলেও এসেছে। তাহলে তো ভালোই। আমার জীবনে একটাই দুঃখ। কি? আমাকে কেউ দেখতে এলো না। বাড়ি চলে যা, বাবা মাকে নিয়ে আমিও চলে আসব। তাই করতে হবে দেখছি। হুম এখন থাক, আমি আসছি, বের হতে হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মেরি জান। ইয়াস রুম থেকে বেরিয়ে যায়, পিছন পিছন প্রিয়তাও যায়। যাওয়ার সময় চোখ ততদূর নিজের দৃষ্টি ফেলে যতদূর প্রিয় মানুষটিকে দেখা যায়, প্রিয়তার ও হয়েছে এমন। প্রিয় মানুষের যাওয়া যতদূর দেখা যায় ততদূর দেখতে হবে তার। মা আমি বাহিরে যেতে পারবো না,
যে কেউ দেখতে আসবে আর তাদের জন্য আমাকে সেজেগুজে তাদের সামনে যেতে হবে, তাই না? কি ভেবেছ কি তোমরা আমাকে? কথাটি বলেই বুশরা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। লুবনা তাড়াহুড়ো করে বুশরার রুমে ঢুকে যায়। হয়েছে কাকি, বুশরা রেডি তো? দেখ না, বুশরা তো যেতেই চাইছে না। ও নাকি যাবে না? শেষ সময়ে এসে এসব বললে হবে বলো? সেটা আগেই বলে দিতে পারতি বুশরা। এখন ওরা সবাই চলে এসেছে, তুই সামনে না গেলে বিষয়টা অন্যরকম দেখাবে। পরে যা হয় হবে, তুই এখন চল আমার সাথে। আমাকে আগে কিছুই জানায়নি আপু। ওসব এখন বাদ দিয়ে আমার সাথে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি এখন বিয়ে করব না। আর প্রিয়তার তো এখনো বিয়ে হয়নি। প্রিয়তার বিয়ে ঠিক হয়ে আছে, যখন তখন হয়ে যাবে। ওর বিষয় ছাড়, তুই আমার সাথে চল তাড়াতাড়ি। আপু আমি যাব না। বুশরা অনেক কষ্টে রাজি করিয়ে লুবনা বুশরাকে বাহিরের রুমে নিয়ে যায়। বুশরা রুম থেকে বের হওয়ার সময় সেই যে মাথা নিচু করেছে, মাথা আর তুলে নিশে। পরিস্থিতি এতটা কঠিন হয়ে যাবে ভাবতেও পারেনি বুশরা। একদিকে একজনের বিয়ে আর আরেকজনকে বিয়ের জন্য দেখতে এসেছে। বুশরা অনেকক্ষণ যাবৎ হুমায়ুনের বাবা মার সামনে বসে আছে। আর হুমায়ুন একটু দূরে হিমেলের সাথে দাঁড়িয়ে থেকে বুশরার অবস্থা দেখছে। বুশরা সেদিন সবসময় লুবনার সাথে সাথে থাকায় হুমায়ুনের মা বাবাকে দেখেনি। হুমায়ুনের বাবা মার খুব পছন্দ হয় বুশরাকে। তারা তো আজকেই বিয়ের প্রস্তাব করে বসে। কিন্তু বুশরার বাবা এক সপ্তাহ অন্তত সময় চেয়ে নেন। এদিকে বুশরা ওখানে বসে থেকে বড়দের সামনে কিছু বলতেও পারছে না। বুশরা বারবার তার মার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। বুশরার মা মুচকি মুচকি হাসছে বুশরাকে দেখে। বুশরার মা হুমায়ুনের মাকে উদ্দেশ্য করে বলেন, আপা আমরা বিয়ের সিদ্ধান্তে যাওয়ার আগে ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিল ভালো হতো না? তাদেরও তো ব্যক্তিগত মতামত শোনা প্রয়োজন। হ্যাঁ ঠিকই বলেছেন। হিমেল তো আপনাদের মেয়ের কথা বলার পরেই আমরা আসার সিদ্ধান্ত নিয়েছি। ওদের আগে কেমন কথাবার্তা হয়েছে কি না হয়েছে সেটা তো জানি না। তাহলে আলাদা কথা বলার ব্যবস্থা করে দেই কি বলেন? হ্যাঁ ওরা কথা বলুক, আমরাও কথা বলি। হ্যাঁ। লুবনা বুশরাকে তার রুমে নিয়ে যাও তো মা। লুবনার সাথে সাথে বুশরাকে তার রুমে দিয়ে হুমায়ুনের কাছে চলে আসে। এই যে ভাইয়া, যান তাড়াতাড়ি মেয়ের রাগ ভাঙান। এই কয়েকদিন খুব কষ্ট দিয়েছেন আমার বোনটাকে। আমার তো খুশি দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আমার বোন আমার যা হবে। ভাবি আপনি তো আর আমাকে জানাবেন না? আমার জামাই আমাকে জানিয়েছে, একমাত্র বউ বলে কথা। হুমায়ুন হিমেলের দিকে তাকালে হিমেল কথা বাড়াতে না দিয়ে ঠেলে বুশরার রুমে পাঠিয়ে দেয়। বুশরার রুমের দরজায় গিয়ে হালকা কেশে জানান দেয় কেউ এসেছে। বুশরা নড়েচড়ে বসে এবার সে করেই হোক ছেলেকেই না বলে দিতে হবে ভেবে প্রস্তুত হয়। বুশরা আসব? পরিচিত গলায় কথাটি শুনে বুশরা দরজার দিকে তাকালে চোখ বড় বড় করে বলে, আপনি? চলবে।